হাতে হাত রেখে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, মন প্রাণ উজাড় করে তাকে আমি ভালোবেসেছি। তাকে বলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, অসম্ভব অসম্ভব। এছাড়া যে উপায় নেই সবুজ, কারণ তোমার শ্যামলী জাত অন্যের স্ত্রী। না না না, হতে পারে না, কিছুতে হতে পারে না। আমি বিশ্বাস করি না শ্যামলী অন্য স্ত্রী। একথা মিথ্যা মিথ্যা। রসিকতা করছেন আপনারা, আমার সঙ্গে রসিকতা করছেন। না না রে ভাই, না রসিকতা নয়, রসিকতা নয়। আমি নিজে দাঁড়িয়ে শ্যামলীর বিয়ে দিয়েছি। প্রয়োজন হলে তুমি তোমার পায়ের জুতোটা খুলে আমার গালে পোটাপট করে মেরে বলো যে সনাতন সামন্ত, তুমি তো তোমার বোনের বিয়ে আমার সঙ্গে দেবো বলেছিলে, কিন্তু দিলে না কেন? তুমি একটা শহর, একটা প্রবঞ্চক, একটা মিথ্যেবাদী। না না দাদা, না, আপনার মতো দেবতুল্য মানুষকে আমি কোনো দোষ দেবো না দাদা। হয়তো হয়তো আমার চেয়ে অনেক ভালো ছেলের হাতেই আপনার বোনকে আপনারা তুলে দিয়েছেন, তার জন্য আমার কোনো আপত্তি নেই দাদা, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা বৌদি, এই বিয়ে করে শ্যামলী কেমন আছে? ভালো নেই, ভালো নেই সবুজ। কেমন করে ভালো থাকবে সে? তার স্বামী যে আজ হাবা গোবা বিকলাঙ্গ। কি করেছেন, কি করেছেন আপনারা? একটা হাবা গোবা বিকলাঙ্গ ছেলের সঙ্গে আমার শ্যামলীর বিয়ে দিয়ে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন, একেবারে নষ্ট করে দিয়েছেন। দাদা, বোনকে সুখী করতে পেরেছেন তো? ভালো নেই ভাই, ওই বাড়িতে শ্যামলী এতটুকু ভালো নেই, এতটুকু ভালো নেই। মাত্র 15টা দিন আমি এখানে ছিলাম না, তার মাঝে শ্যামলীর জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, এত বড় একটা অঘটন। না না, হতে দেবো না, কিছুতে হতে দেবো না। আমি যেমন করে পারি ওই চক্রান্তের জাল ছেড়ে শ্যামলীকে উদ্ধার করে নিয়ে এসে তারপর আমার ভালোবাসার স্বীকৃতি তার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি মুম্বাই নিয়ে চলে যাবো। না, একটা কথা আপনারা শুনে রাখুন, শ্যামলী আমার না, আমার শ্যামলী, শুধু আমার সবুজ, সমস্ত অবুজ শ্যামলী। সমস্ত আমার কথা শোনো, তোমরা সর্বনাশ আমাদের করবে না। সবুজ, ভ্রান্তের মতো কোথায় ছুটে চলেছো বৌমণি? বৌমণি, কেন কি হয়েছে বৃন্দাবন? সেই কথাটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি বৌমণি। এত রাত্রে তুমি ভ্রান্তের মতো কোথায় ছুটে চলেছো? তোমার কি হয়েছে? না না, তেমন কিছু নয়। আসলে মানে আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, আর তারই মাঝে কে যেন আমার নাম ধরে চিৎকার করে ডাকছে, আর সেই জন্য হয়তো আমি। সবুজদা তোমার কে গো বৌমণি? রাতের মধ্যে ঘুমের ঘরে তুমি তো অনেকবার আমি সবুজদা সবুজদা বলে চিৎকার করে উঠতে শুনেছি। সেই সবুজদা তোমার কে? কেউ নয়, কেউ নয় বৃন্দাবন্ধা, কেউ নয়। আমি অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে চলতে চাই। আচ্ছা বৃন্দাবন্ধা, তোমার ছোট বাবু আমার কাছে আসছে না কেন? কি করে আসবে বৌমণি, কি করে আসবে? বড় বাবু যে একটা ভয়ঙ্কর শর্ত চাপিয়ে তোমাদের দুজনকে আলাদা করে রেখেছে। সে কেমন আছে? মৃত্যুর দিন কোনো ফাঁসি কেমন থাকে, আমার ছোট বাবু ঠিক তেমনি আছে বৌমণি। আমি বড় আশা করেছিলাম যে আমার ছোট বাবুর জীবনে কেউ যদি কোনোদিন বউ হয়ে আসে তাহলে তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে উদ্ধার করবে। কিন্তু না 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 না, সে ভাবনা আমার ভুল ভুল ভুল। ভুল নয় বৃন্দাবন্ধা, ভুল নয়। তুমি দেখে নিও, একদিন না একদিন আমি তোমার ছোট বাবুকে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবোই। পারবে? পারবে বৌমণি? তাহলে ছোট বাবুর বাবা মা তোমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করবে, কিন্তু তার আগে তো তোমাকে বাড়ির গোপন ইতিহাসটা জানতে হবে বৌমণি। গোপন ইতিহাস? হ্যাঁ, গোপন ইতিহাস। আর সেই ইতিহাসটা আমি তোমাকে বলছি, শোনো। বড় বাবু ছেলেবেলা থেকে ছিল একটা ভয়ঙ্কর স্বার্থপর লোভী। বাবার সমস্ত সম্পত্তি ও একাই আত্মসাৎ করতে চাইতো, এমনকি সম্পত্তির লোভে ও একদিন ছোট বাবুকে খুন করতে পারে এই আন্দাজ করেই কর্তাবাবু তার সমস্ত সম্পত্তি দুভাগে উইল করে যান। অর্ধেক সম্পত্তি বড় বাবুর নামে উইল করে গেলেও অর্ধেক সম্পত্তি কিন্তু
ছোট বাবুর নামে উইল করে যাননি, তবে কার নামে লিখে দিয়ে গেছেন? তার স্ত্রীর নামে। অর্থাৎ যে বাড়ির ছোট বউ হয়ে আসবে সেই হবে এ বাড়ির অর্ধেক সম্পত্তির মালকিন। আর সেই জন্যই তো বড় বাবু একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে বাড়ির বউ করে এনেছে। যেহেতু কর্তা বাবুর করে যা উইল অনুযায়ী তুমি এ বাড়ির অর্ধেক সম্পত্তির মালকিন, তাই বড় বাবু চাই ছলে বলে কৌশলে যেমন করেই হোক তোমার কাছ থেকে সম্পত্তিটা ছিনিয়ে নিতে। জানো বৌমণি, একবার যদি সম্পত্তিটা ছিনিয়ে নিতে পারে তাহলে তাহলে তোমাদের দুজনের ভাগ্যে অনেক কষ্ট আছে গো বৌমণি। না বৃন্দাবন, না না বৌমণি, ভাগ্যের কাছে মার খেতে খেতে দেওয়ালে আমার পিঠ থেকে গেছে। না না, আর আমি নীরবে চোখের জল ফেলবো না, এবার আমি রুখে দাঁড়াবো। পারবে পারবে বৌমণি, তাহলে তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। বড় বাবু যদি কোনোদিন তোমাকে কোনো কাগজে সই করতে বলে সেটা তুমি না দেখে না পড়ে তাতে তুমি সই করবে না। আর একটা কথা মনে রেখো, কোনো সময় তুমি ছোট বাবুকে কাছছাড়া করবে না। আর জানবে এই বাড়ির সকলের সামনে আমি তোমাকে যা বলবো সেটা জানবে যে আমার মনের কথা নয়। জানো বৌমণি, আমার ছোট বাবু জন্ম থেকে হাবাগোবা ছিল না গো, জন্ম থেকে হাবাগোবা ছিল না। একদিন বড় বাবু থেকে এমন মারটাই মারলো, সেই থেকে আমার ছোট বাবু আমি কি শুনলাম? এত রহস্য দিয়ে গিয়ে আমার স্বামীর জীবন। আমার স্বামী তাহলে জন্ম থেকে হাবাগোবা নই, তাহলে ওনাকে ভালো করে চিকিৎসা করলে উনি সুস্থ হয়ে উঠে পড়বেন। আর উনি সুস্থ হয়ে উঠে পড়লে বউ, ও বউ, আমি এসেছি গো বউ। দাদা বালিতে নেই বলে সেই ফাঁকে আমি তোমার কাছে ছুটতে চলে এসেছি। তুমি কেমন আছো গো বউ? আমি একটুও ভালো নেই। তুমি পেট ভরে খাচ্ছ তো বউ? দাদা আমাকে আধখানা কোলে পোলা লুতি খেতে দেয়, তাতে কি কালো পেট ভরে? বলো বলো বলো, তুমি বলো। রাতে তোমার ঘুম হয় বউ? আমি একটুও ঘুমোতে পারি না। কি করে ঘুমোবো বলো? মেঝেতে ছেলা চটের উপর তুলে কালো কি ঘুম হয়? বলো বলো বলো, তুমি বলো। আচ্ছা, তুমি শুধু প্রশ্নই করে যাবে, আমার উত্তর শুনবে না? উত্তর? হ্যাঁ গো, তুমি যেমন আছো আমিও তেমন থাকবো। তুমি যা খাবে আমিও তাই খাবো। আমিও তোমার মতো মেঝেতে ছেঁড়া চটের বসিয়ে রাত কাটাবো। তুমি আমার জন্য এত কষ্ট পাচ্ছ বউ? হে ভগবান, আমি না হয় তোমার কাছে পাপ করেছি বলে তুমি আমায় এত কষ্ট দিচ্ছ, কিন্তু আমার বউটা কি করেছে যে তাকে তুমি এত কষ্ট দিচ্ছ? দেখো, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। সব কষ্ট আমাদের জীবন থেকে একটু একটু করে দূরে সরে যাবে। আর সেই জন্য আমাদের দুজনকে সবসময় কাছাকাছি থাকতে হবে। না 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 না, আমি তোমার কাছে থাকবো না। তোমার কাছে থাকলে দাদা আমায় কেটে কুচি কুচি করে দেবে। না না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। দাঁড়াও! কিসের ভয় তোমার? মরে যাওয়ার ভয়? একটা কথা ভালো করে মনে রেখো, যতই তোমার দাদা তোমাকে প্রাণে মারার চেষ্টা করুক না কেন, সে কখনো তোমাকে প্রাণে মারতে পারবে না। কারণ তোমার জীবন কাঠি রয়েছে আমার জীবনে। জীবন কাঠি? সেটা আবার কি গো বউ? সে আমি তোমাকে একদিন সব বলবো। তুমি বলছিলে না কতদিন তুমি ঘুমোওনি? চলো ওখানে বসো, আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও। আমি তোমার মাথা হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবো। তুমিও তো ঘুমাওনি বউ, তাহলে আমি তোমায় কেমন করে ঘুম পালাবো? জানো, আমার না বড্ড ভয় করে, যদি কেউ দেখে ফেলে, যদি কেউ শুনে ফেলে। দেওয়ালের গান আছে ওরা শুনে ফেলবে, পাখিদের চোখ আছে ওরা দেখে ফেলবে। দেওয়ালের গান আছে ওরা শুনে ফেলবে, পাখিদের চোখ আছে ওরা দেখে ফেলবে। বাকি কথা হবে রাত্রি বেলায়, দুজনাতে বসে প্রেম পিয়ালায়। বাকি
দাদা তোমায় পাঠিয়েছে বুঝি? না 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 না, আমি এখানে আসতে চাইনি। দাদাকে তুমি কিচ্ছু বলো না, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তুমি দাদাকে কিচ্ছু বলো না। শোনো, আমার কোনো ভয় নেই, আমি তো আছি। বলি তুমি এখানে কেন এসেছো? দেখতে এসেছি তোমার নতুন সংসার কেমন হয়েছে। আরো দেখতে এসেছি নতুন জীবন সাথীকে নিয়ে তুমি কত সুখে আছো। সুখ ভাগ্যে না থাকলে সুখীও যায় না। নিজে নিজের সুখকে অন্ধকারে নিক্ষেপ করে ভগবান চাইলেও সে কখনো সুখী হতে পারে না। ভগবান চাও বা না চাও, এই আমি বেশ ভালোই আছি। হ্যাঁ, তুমি খুব ভালো আছো। তুমি যে কত ভালো আছো তা একমাত্র বলতে পারে ওই বন্দি পাখির দল। তাই তো আমি এখানে ছুটে এসেছি তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে। আমি জানি, আমি সব শুনেছি। একটা চক্রান্তের জালে এই বিয়েটা করতে তুমি বাধ্য হয়েছো। নইলে কোনো মেয়ে কি চায় এমন একটা ছন্ন ছাড়া সংসার, এমন একটা হাবা গোবা বিকলাঙ্গ স্বামীকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে? ফিরে চলো শ্যামলী, তোমাকে আমি বিয়ে করে মুম্বাই নিয়ে চলে যাব। না, তার হয় না সবিতা। আজ যে আমি অন্য স্ত্রী, তাই এই কথা ভাবাও যে মহাপাপ। কিসের পাপ শ্যামলী, কিসের পাপ? এতদিনের ভালোবাসার সম্পর্কটাকে মুছে ফেলে তুমি এখানে চলে আসতে পারলে, আর কয়েকটা দিনের স্বামী স্ত্রীর পরিচয়টা মুছে ফেলতে পারছো না। এতদিনের ভালোবাসার মানুষটার চেয়ে এই কয়েকটা দিনের একটা হাবা গোবা বিকলাঙ্গ স্বামী তোমার কাছে এত দামি হয়ে গেল। ভালোবাসার বন্ধনের চেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনটা যে অনেক অনেক বেশি সবিতা। তাই তো আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করে বলছি, তুমি তুমি এখান থেকে চলে যাও, অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও। না না শ্যামলী, না। তুমি তো আমার সুখ, তুমি তো আমার বেঁচে থাকার প্রেরণা। তোমার বিহনে আমার এই রঙিন জীবনটা বিবর্ণ হয়ে হতাশায় মুখ থুবড়ে পড়বে। আমার সুখের আকাশটা নিরাশার ঢেউয়ের তলায় দুলতে দুলতে দুঃখের করাল গহরে তলিয়ে যাবে। ফিরে এসো শ্যামলী, আমার কাছে তুমি আবার ফিরে এসো। ফিরে এসো না শ্যামলী, আমার কাছে তুমি ফিরে এসো না। চলো চলো শ্যামলী, চলো। কেউ দেখে ফেলার আগে আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। এসো। না, আমি যাবো না, আমায় ছাড়ো। না, ছাড়বো না। ছাড়ো বলছি। না, ছাড়বো না। ছাড়বে না? না, চরিত্রহীন লম্পট। আর তুমি আমায় ভালোবাসো না, তাই না? আজ আমি তোমার চোখে একটা চরিত্রহীন লম্পট জানোয়ার হয়ে গেলাম। যে অন্য স্ত্রীর হাত ধরে প্রেম নিবেদন করতে পারে সে শুধু চরিত্রহীন নয়, সে একটা মুখে নয় শ্যামলী, বরং যে চরিত্রহীন লম্পট জানোয়ার একজন পতিব্রতা স্ত্রীর পবিত্র হাতটা স্পর্শ করে তাকে অপবিত্র করার চেষ্টা করেছে, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার পায়ের জুতোটা খুলে মারো। আমার তুমি ক্ষমা করেছো বুদ্ধ। এইভাবে আঘাত দেওয়া ছাড়া আর আমার কোনো উপায় ছিল না, কোনো। ভালোই হলো জানো, মানুষের বেঁচে থাকার অবলম্বন হয় সুখ, হাসি আর আনন্দ। আর আজ থেকে আমার বেঁচে থাকার অবলম্বন হবে তোমার দেওয়া আঘাত, তোমার দেওয়া যন্ত্রণা আর ঘৃণা। মোটো মোটো ঘৃণা, মোটো মোটো ঘৃণা। সবিতা, যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নিরাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে
কাঁটা জেগে রয়ে তো এ দেখা শেষ আমার বেলায় কেন জেগে বলি মনে অসময়ে নিরাশে কতদিন কত মেঘ ভরে শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে দেখা শেষ দেখা চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আর হয়তো দেখা শেষ দেখা দেখা শেষ দেখা তুমি যেও না সবিতা, তুমি যেও না সবিতা, যেও না। ফিরে এসো সবিতা, ফিরে এসো। তুমি যা বলবে তাই শুনবা সবিতা। না না, এ আমি কি ভাবছি? আজকে আমি পূর্ণের স্ত্রী, তাই পুরুষের কথা চিন্তা করা যায়। আর আমার সাজে আমার সাজে বৌমা! আরে রে রে, এত চমকে ওঠার কি আছে? আমি বাঘ না ভালো যে তোমায় করে খেয়ে ফেলবো। না মানে বলছিলাম এই সময় আপনি আমার ঘরে। দেখো শ্যামলী, এখানে আমার ঘর তোমার ঘর বলতে কিচ্ছু নেই। আমরা যখন যে খুশি যাত্রার ঘরে ঢুকে পড়তে পারি। এই যেমন ধরো আমি তোমার মনের ঘরে ঢুকতে চাইছি, আমি বড় নিষ্ঠুর তাই না? সামান্য যৌতুকের জন্য আমি তোমাদের ফুলসজ্জাটাকে আটকে রেখেছি। না না না, ভয় নেই ভয় নেই, তোমার দাদা পঞ্চত দিক না দিক আজ তোমার ফুলসজ্জা হবে। সত্যি বলছেন আপনি আমার স্বামীকে আমার কাছে আসতে দেবেন? আমাদের ফুলসজ্জা? তোমাদের তো আমি বলিনি শ্যামলী, আর শুধু তোমার ফুলসজ্জার কথা বলেছি, আর সেটা হবে আমার সঙ্গে। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আমি না আপনার ভাই স্ত্রী। তো কি হয়েছে? আরে ভাই যদি অযোগ্য হয় তার কাজের দায়িত্ব তো তার দাদাকে নিতে হয়, নাকি বলেন আপনারা? আমার ভাই সেদিন ঘুমে এত কাদা হয়ে গিয়েছিল যে সে নিজের হাত দিয়ে তার গলায় মালাটা পরাতে পারলো না, তাই বাধ্য হয়ে আমি ভাইয়ের হাত দিয়ে আমি তোমার গলায় মালাটা পরিয়েছিলাম। কই তখন তো তুমি আপত্তি করনি। আমার ভাই সেদিন তোমার স্মৃতিতে সিঁদুরটাই পরাতে পারলো না, তাই বাধ্য হয়ে ভাইয়ের হাত দিয়ে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম। কই তখন তো তুমি আপত্তি করনি, তাহলে ফুলসজ্জার বলে আপত্তি কিসে? মানে ওসব মানে টানে ছাড়ো। এই কদিনে আমার ভাইকে দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে আমার ভাইয়ের পক্ষে তোমাকে দাম্পত্য সুখ দেওয়ার কোনোভাবেই সম্ভব নয়। তাই বলছিলাম ওইসব সত্যি পণ্যা ছেড়ে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমার ভাই তোমাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমি তোমাকে দেবো সুখ, অনেক দাম্পত্য সুখ। আমার স্বামী যেমনই হোক না কেন, তবু তিনি আমার কাছে ইহকাল পরকালের দেবতা, আর আজ আমি আমার সেই দেবতার সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। সারা জীবন তোমার স্বামীর সঙ্গে সংসার করার জন্য এ বাড়িতে আনা হয়নি, একটা বিশেষ উদ্দেশ্যে এ বাড়ির বউ বানিয়ে আনা হয়েছে। বিশেষ উদ্দেশ্য। এ বাড়িতে তোমার আয়ু 3 মাস, 6 মাস, বড় জোর 1 বছর। তুমি চাইলে আরো আয়ুটা আমি বাড়িয়ে দিতে পারি। কেন এই বাড়িতে আমার আয়ু 1 বছর? সেটা বৃন্দাবন তোমাকে ঠিক সময় জানিয়ে দেবে। আপাতত তুমি আমার পাশের ঘরে এসো। পাশের ঘরে কেন? একটু আগে আমি তোমায় বললাম না যে আমি তোমাকে ফুলসজ্জার উপহার দেব। এসো শ্যামলী, এসো। কি ভেবেছেন আপনি? ভয় দেখিয়ে আপনি আমার চরিত্রটাকে নষ্ট করতে চাইছেন, কিন্তু না, আমি মরবো তবু আমার চরিত্রে এতটুকু কলঙ্কের দাগ লাগাতে দেব। তোর চরিত্রের এত অহংকার তাই না? তাই তোর সব অহংকার আমি ভেঙে দিয়ে আমি এবার কেমন আর থাকে তোর ওই চরিত্রটাকে একবারে চিবিয়ে চিবিয়ে খাবার যাবে, একেবারে চিবিয়ে।
সারা কাজের সময় যত ডিস্টার্ব। না মানে আমি বলছিলাম আমি কিছুতেই বুঝতে পারিনি আপনি এই সময় এই অবস্থায় ব্যস্ততার মধ্যে থাকবেন। আমি যে কখন কি কাজে ব্যস্ত থাকবো তবে জানাতে হবে না কিরে। আরে আমি হলাম নিধিরাম নস্কর, আমি পরকে আপন করি, আপনকে করি পর। আমি শালা পরের মেয়েটাকে নিয়ে একটু আপন করার চেষ্টা করছিলাম, তিনি তো শুভ কাজে একবার 12টা বাজে। না মানে আমি বিষয় দেখেছি রে। দেখিনি মানে? এখানে এতক্ষণ যা কিছু ঘটেছিল কিছুই দেখেছিলি, কিছুই শুনেছিলি, কি মনে থাকবে? মনে থাকবে স্যার, খুব মনে থাকবে। তা কি মনে করে অসময় এখানে ছুটে এলি? ওই ডক্টর সন্দীপ সামন্ত কিছুতেই আমাদের ফাঁদে পা দিচ্ছে না স্যার। এত করে টপ দিচ্ছি, সারা মালটা কোনো মতে টপটা গিলছে না। সেই কাজ টপ থেকে গেলবে, তার আগে আমাদের জানতে হবে টপটা কোথায় ফেললে ওই শিকার আকৃষ্ট হবে। বুঝেছি স্যার, সব জায়গায় সব রকম চেষ্টা করে টপ ফেলে দেখেছি, সারা মালটা কোনো মতে টপটা গিলছে না, আর উল্টেই আমাদের হুমকি দিয়ে গেল। আমাকে কিসের হুমকি রে বাবলা? আমার যদি তার কাছে যাই সে আমাদের পুলিশে ধরিয়ে দেবে। কি বললি? আরে পুলিশ প্রশাসন যে আমার পকেটে পুরো আছে সে মালটা জানে না রে বাবলা। যাই হোক চল, মালটাকে স্বীকার করে আছে। সত্যি সত্যি আপনি পারবেন স্যার? আরে আমি হলাম নিধিরাম নস্কর, আমি পরকে আপন করি আর আপনকে করি পর। জানো লুসি, ইন্ডিয়ান ভাই বোনদের সেবা করার জন্য আমি বিলেত থেকে ডাক্তারি শিখে এসেছি। আজকাল কেউ সেবা করিবার জন্য ডাক্তারি শেখে নাই সন্দীপ, সবাই ইনকাম করিবার জন্য ডাক্তারি শেখে। আর ইন্ডিয়া হলো পোর, আই মিন গরিব কান্ট্রি, এখানে তুমি কত রুপিয়া ইনকাম করিবে? লুসি ম্যাডাম, এই ইন্ডিয়া গরিব কান্ট্রি হলেও এদেশের ওই গরিব মানুষগুলোকে খুব সহজ একবার টুপি পরিয়ে সর্বশান্ত করা যায় ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, কেবলমাত্র ইন্ডিয়াতে এই ডাক্তারদের বেহিসাবে ইনকামের হিসেব দিতে হয় না, বিভিন্ন সোর্স থেকে আসা ওই কার্ড মানিও নেতা মন্ত্রীদের মতো ফেরত দিতে হয় না ম্যাডাম। ব্যাপার আপনি যে আমার ফ্ল্যাট পর্যন্ত চলে এসেছেন। কি করি বলুন ডক্টর, সব কথা তো আর আপনার চেম্বারে বসে বলা যায় না, তাই সব কথা কি বলতে চান আপনি? আমি বলছি ডাক্তার বাবু, ইয়ে মানে সবাই তো পূজার পরেই দক্ষিণাটা দেয়, কিন্তু আমার স্যার পুজোর আগেই দক্ষিণাটা দেয়। আরে অত কথা বলছিস কেন রে বাবা? যা ব্রিফকেসটা খোল খোল খোল। ইয়েস, কি আছে ওতে? না না না, তেমন কিছু না ডক্টর, ওই ম্যাডামের জন্য একটা হেরে নেকলেস আর আপনার জন্য সামান্য 50,000 টাকা। এই মুহূর্তে টাকা নেকলেস নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যান। ডাক্তার বাবু, আমাদের কথাটা শুনুন। আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। ডাক্তার, আমি শুনতে চাই, আমি জানতে চাই ও আদমি কেন আমাকে নেকলেস আর তোমাকে রুপিয়া দিতে চায়। ম্যাডাম, আমি এই শহরের বুকে একটা সুপার ফ্যাসিলিটি নার্সিং হোম বানাতে চাই। আমি চাই ওই ডক্টর সামন্তই আমার নার্সিং হোমের অ্যাডভাইসার মানে পুরোপুরি দায়িত্বটা সামলাক। তাই ওনার ভিজিট ছাড়া এই টোটাল বিজনেসের 30% আমি ওনাকে দেব। ডাক্তার বাবু, আপনি ভেতরটা সামলাবেন আর আমার স্যার বাইরেটা সামলাবে। দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার বিজনেস একেবারে লালে লাল হয়ে গেছে। আরে ওয়াও, এত গুড বসান, আই মিন ভালো প্রস্তাব আছে। না লুসি, এটা ভালো প্রস্তাব নয়। তুমি জানো না লুসি, ওরা ট্রিটমেন্টের আড়ালে একটা ভয়ঙ্কর বিজনেস করতে চাইছে। বিজনেস? হ্যাঁ ম্যাডাম, আমরা খুব কম খরচে ওই ট্রিটমেন্টের নাম করে মক্সলে যত গরিব অসুস্থ পেশেন্টগুলোকে ভুলিয়ে ভালিয়ে আপনার এই নার্সিং হোমে নিয়ে আসবো। তারপর তাদের শরীর থেকে কিডনি, হার্ট, লিভারগুলোকে কেটে চড়া দামে বিদেশে বিক্রি করে দেব। ওয়াও, দারুণ আইডিয়া তো। না, এটা দারুণ আইডিয়া নয় লুসি, দারুণ আইডিয়া নয়। এইসব কথাগুলো জানাজানি হয়ে গেলে আমার জেল হয়ে যাবে। অনেক ঘাবড়াবেন ডাক্তার বাবু, পুলিশ প্রশাসন স্যার কিনে রেখেছে। ডক্টর, তেমন কিছু অসুবিধে হলে আপনার নীরব মোদী আর বিজয় মাল্যদের মতো দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে যাবেন, কেউ আপনার টিকিও খুঁজে পাবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি বলছি তুমি এই প্রস্তাবে এগ্রি হয়ে যাও। শুনুন মিস্টার, বলুন। সন্দীপ আপনার বিদেশে জয়েন করবে, বাট পার্সেন্টেজ আর কিছু বাড়াই দিতে হবে। না 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 না, কোনো চিন্তা করবেন না, মানে কোনো চিন্তা করবেন না, আমি আরো 10% বাড়িয়ে দেব।
আরে বাবা দাঁড়িয়ে দেখছিস কি? দে 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 নেকলেসটা দে রে ভাই। আপনার নেকলেস আরে রে 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 মেম সাহেবের এত সুন্দর ফিগার, তার সঙ্গে এমন একটা নেকলেস না হলে কি মানায়? আসুন ম্যাডাম আসুন, এই নেকলেসটা আমি আপনার গলায় পরিয়ে দিয়ে আমি ধন্য হই। নেকলেসটা কেমন লাগছে ম্যাডাম? আপনি চাইলে আর আপনার জন্য আর অনেক শহীদ হয়ে যেতে পারে। বুঝলেন ডক্টর, জীবনে আমি বহু মেয়ের সংস্পর্শে এসেছি, খুব অন্তরঙ্গ ভাবে তাদের সঙ্গে আমি মিলামিশা করেছি। বলতে আমার দ্বিধারে ম্যাডামের মতো মেয়ে জীবনে আমি একটাও দেখিনি। সবচেয়ে বড় কথা হলো ওনার ব্যবহারটা আমাকে বড় মুগ্ধ করেছে। আমার উচ্চ প্রশংসায় ম্যাডাম মতো একটু বিরক্ত প্রকাশ করেছে। তা হওয়ারই কথা, বিলেতের উচ্চ শিক্ষিত হবে সে কিনা সামান্য একটা ডক্টরের গলা মালা পরিয়েছে। যাচ্ছে কথা বাবা দাঁড়িয়ে দেখছি, যা যা আরে ব্যোমকেশটা ডক্টর সামন্তকে দিয়ে দে। এই নিন ডাক্তার বাবু, এই তো টাকা আসার সুযোগ হলো। এরপর দিন দিন এমন টাকা আসবে যে আপনি ব্যাংক তো দূরে থাক, বাড়িতে রাখার জায়গা খুঁজে পাবে না। শেষে হয়তো ওই কোমরের মধ্যেও টাকাগুলো জমিয়ে রাখতে হবে। আর আমরা তো আসি ডক্টর, পরে কথা পরে হবে। আসি ম্যাডাম, নমস্কার। নিধিরাম নস্কর। আমি পরকে আপন করি আর আপনকে করিব, সকলই তোমাদের ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো। লোকে চলে বাবা তুমি কি করলে লুসি? তুমি কি করলে? একজন ডক্টরের কাছে ট্রিটমেন্ট হলো তার সার্ভিস, আই মিন সেবা, আর এই সেবাকে নিয়ে তুমি আমাকে বিজনেস করতে বলছো? আরে বাবা, তুমি তো ডে নাইট শুধু পেশেন্টের সেবা করিতেছো, বাট ও সেবা কে লিয়ে কিছু বিজনেস না করলে ফিউচার বানাইবে কি করিয়া? লুসি, নো নো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি দিন রাত শুধু পেশেন্টের সেবা করো, বাট আজ আমি তোমার সেবা। তো লুসি, তাই তো তোমাকে আমি বিলেতের মাটি থেকে তুলে নিয়ে এসে এই বাংলার মাটিতে আমি তোমাকে পদ্ম ফুলের মতো করে সাজিয়ে রাখতে চাই। ভেতরে আসবো বাবু, আমি আপনার বাড়ি রাঁধুনি আছে। ও, তোমাকে সেই গুপ্তা এজেন্সি থেকে পাঠানো হয়েছে তাই তো? হ্যাঁ বাবু। নো বাবু নয়, এখন থেকে তুমি আমাকে সাহেব বলে ডাকবে, আমার ওয়াইফকে তুমি ইমাম সাহেব বলে ডাকবে। ঠিক আছে সব তাই। লসি, তুমি আমাকে বলেছিলে না তোমার হোটেলের খাবার একেবারেই পছন্দ হয় না, এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকতে বড্ড বোর ফিল করো। তাই তো একজন সিকিউরিটি এজেন্সিকে বলে তোমার জন্য আমি একজন কুক কাম সিকিউরিটি গার্ড পাঠাতে বলেছিলাম। এই তোমার সেই কুক কাম সিকিউরিটি গার্ড। সন্দীপ আমায় এতটুকু চিনতে পারেনি, চিনতে পারলে আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিত। লসি, ওকে তোমার সমস্ত কাজ তুমি পৌঁছে দিও, আমি টাকাগুলো ব্যাংকে ডিপোজিট করে চেম্বারে চললাম। বাই লসি, বাবা। এই তাহলে সন্দীপের বউ, যাকে আমি কুলবধূ সাজে দেখতে চাইছিলাম, সে কিনা যে বালবধূ সাজে। অজয়, তোমার নাম কি আছে? আমি হাবি তোমাকে কি বলে ডাকবে? দাদা। হট দাদা। হ্যাঁ, আপনি আমাকে দাদা বইলা ডাকবেন, আমি কিন্তু আপনাকে মেম সাহেব কইতে পারবো না। বাট কেন? ওই যে আমি হইলাম গিয়া গায়ের মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই ইংরেজি শব্দটা আমি ঠিক উচ্চারণ করতে পারবো না, তাই আমি আপনাকে বৌদিমণি বইলা ডাকবো। বৌদিমণি, বাহ, কথাটা খুব সুইট আছে। আচ্ছা বৌদিমণি, আপনি তো এক বাঙালি পরিবারের গৃহবধূ আছেন, আপনার তো স্বামী আছে, তাহলে আপনার স্মৃতিতে সিঁদুর, হাতে শাখা পোলা নাই কেন? এই শাখা পোলা এসব কি আছে? শাখা পোলা হইলে গিয়া স্বামী স্ত্রীর চিরন্তন বন্ধন, হাতে শাখা পোলা থাকলে স্বামী স্ত্রীর বন্ধনটা চির অটুট থাকবো। আর আজকালকার মেয়েদের হাতে শাখা পোলা নাই বইলা ঘন ঘন ডিভোর্স হইতাছে। ও মাই গড, আর সিঁদুর? সিঁদুর হইলে কি অতির মঙ্গল চিহ্ন, স্মৃতিতে সিঁদুর থাকলে কোনো অশুভ শক্তি কুনজর দিতে পারবো না। পরনে আট পরে রঙিন শাড়ি, মাথায় ঘোমটা, স্মৃতিতে সিঁদুর, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, দু হাতে শাখা পলা, আর আলতা রঙা পায়ের ছাপটা দেখলে সত্যি আমারও মাথাটা নত হয়ে আসবো। অন্ধ আবেগে কইতে ইচ্ছা করবে, বুক ভরা মধু বঙ্গের বধূ জল যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আর চার চোখে আসে জল করে। তোমার কথাগুলো তো বহুত সুন্দর। সত্যি তুমি কোক্কাম সিকিউরিটি গার্ড নাকি তুমি? না, আমি আপনাকে বাড়ির রাঁধুনি আছে গো বৌদিমণি, আজ হয়তো আপনার বাড়ির সব কাম কাজ আমি কইরা দিব। হ, ঠিক আছে ঠিক আছে, এবারে বলো তুমি কে কে রান্না করতে পারো? সব পারি সব পারি, ধরেন ঝিঙে পোস্ত, ধোকার ডাল, নাম মশার ঘন্ট, শুক্তো, সব। এসব তুমি কে বলিতেছো? তুমি চাইনিজ যাব
যা বাবা, এসব খাবার রান্না করবো কি করে? বাপের জন্মে না আমি শুনিনি। কি হলো, পারবে কি না বলো? পারবো তো। আরে বাবা, না পারবার কি আছে? রেডিমেড খাবার প্যাকিং করা আছে, ওকে ফ্রাই করে লইয়া। হ্যাঁ, কইতাছিলাম কি জানেন তো বৌদি, মনে ওইসব খাবারগুলো ছুতে আমার ঘেন্না করে। বাট কেন? ওইসে আপনাদের বিদেশের হোটেলে রেস্টুরেন্টে যে সমস্ত খাবারগুলো পাইছে আই, ওগুলোকে প্যাকিং কইরা রোদে শুকায় এদেশে চালান কইরা দেয়। সত্যি? সত্যি কথা কইতাছি, ওইসব খাবার মানুষে খায় নাকি? ওয়া থু থু থু। ও মাই গড, ইন্ডিয়াতে তাহলে সব কুছ ভেজাল। কিন্তু বৌদিমণি, বাংলায় এতটুকু ভেজাল নাই আছে। গঙ্গারাম বাবুর্চির হাতে রান্না যদি একবার মুখে তোলেন তাহলে দিল একেবারে খুশ হইয়া যাইব। ঠিক আছে ঠিক আছে, তুমি বাঙালি খাবারই বানাবে চলো, লেকিন একটা কথা, খাবার আমার পছন্দ না হলে তাহলে তোমার ছুটি। হ্যাঁ, কিন্তু বৌদিমণি, বাঙালি খাবারের আগে আপনার যে বাঙালি গৃহবধূ সাজতে হইব, তা না হলে বাঙালি খাবারের স্বাদ আস্বাদন করবেন কি কইরা? আপনি আমাকে সাথে চলেন, আমি নিজের হাতে আপনাকে বাঙালি বধূ সাজাইয়া দিব। ডোন্ট ক্লোজ ইওর লিমিট। একটা কথা মনে রাখবে, আমি বাংলার বধূ নয়, আমি বিরাটের মেম সাহেব আছি, তাই তুমি আমাকে বৌদিমণি নয় মেম সাহেব বলে ডাকবে, नहीं তো আমি তোমাকে ছুটি দিয়ে দেবে। না ম্যাম সাহেব, না, আপনি আমাকে ছুটি দিয়ে দেবেন না, কামটা আমার বহুত দরকার আছে। এই কামটা সইলা গেলে আমি না খেতে পাই ময়রা জামু। দয়া করেন ম্যাম সাহেব, আপনি আমাকে দয়া করেন, দয়া করেন, দয়া করেন। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ওই অসভ্য লোকটা আমার পিছু নিয়েছে, বাঁচাও। আমার এলাকায় এসে মেয়ে ছেলে কিনে চটকা চটকি করছিস, শালাকে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দেখো না, দেখো না, চাপিদা ওই লোক। আরে চুপ শালা, এখানে চাপিদা কি রে? এখানে আমরা কেউ কাউকে চিনি না, মনে থাকবে? আমার মনে থাকে, মনে থাকে। দেখ দেখ দেখ, সেই দিনের সেই বাবুটা। আরে কোন বাবুটা? আরে যে বাবুটা তুই বিপকেস চুরি করেছিলি, তাই তো, সেই বাবুটাই তো, যার বিপকেস থেকে আমি 50,000 টাকা চুরি করে নিয়েছিলাম। কি বললি, কি বললি শালি হারামজাদি? আমি তোর কথায় মেয়ে সেজেছিলাম শালি, সেদিন তুই 50,000 বাগিয়ে আমাকে মাত্র 100 টাকা দিতে চেয়েছিলি। হে শালি চিটিংবাজ, ধড়িবাজ, বেঈমান কোথাকার, ছি 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 ছি। যাস না বদলা, যাস না, দাঁড়া, আমার কথাটা শোন। যাস শালা, মদনা তো সত্যি সত্যি আমার উপর রাগ করে চলে গেল, কিন্তু আমি এখন কি করব? আমি এখান থেকে পালিয়ে যাব। কি বাবুটা তো এইদিকেই আসছি, কিন্তু বাবুটার এই অবস্থা হলো কি করে? তবে কি সেদিন ওর 50,000 টাকা চুরি করে নিয়েছিলাম বলে আজ বাবুটার এই অবস্থা? আমি কি করেছি? একটা সহজ সরল নিষ্পাপ মানুষকে আমি এইভাবে পথে নামিয়ে দিয়েছি। আমি কি করেছি? ছি ছি ছি। সুখে থাকো, সুখে থাকো শ্যামলী। তোমার এই সুখের রাজপ্রাসাদে আমার মতো চরিত্রহীন লম্পট জানোয়ারের কালো ছায়া কোনোদিনও পড়বে না। কোনোদিনও তোমার ওই স্মৃতির দরজায় টোকা দিয়ে বলবো না, শ্যামলী আমি তোমাকে ভালোবাসি, শ্যামলী আমি তোমাকে ভালোবাসি। বাবু, কে? আরে আরে আরে, সেদিনও সেই মেয়েটা না আমার বিপকে চিন্তা করেছিল? আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। তুমি কোনো ভুল করোনি, তুমি ঠিকই করেছো। আর একটা উপকার আমার করতে পারবে? একটা ছুরি নিয়ে এসে আমার বুকটায় বসে দিতে পারবে, বলো না? এই কথা তুমি কেন বলছো? কষ্ট, কষ্ট আমার এখানটায় যে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট আমার এখানটায়। দাও না, দাও না বন্ধু, একটা ছুরি নিয়ে এসে আমার এই বুকটাকে ফালা ফালা করে দাও না, দাও না। বন্ধু বলে যখন ডাকলে, বন্ধুকে বন্ধুর বুকে ছুরি বসাতে পারে? বন্ধু, বন্ধু? হ্যাঁ, জানি না তোমার কিসের এত কষ্ট, কোন কষ্টের জন্য আজ নিজেকে শেষ করার কথা ভাবছো। তবে তুমি যখন আমাকে বন্ধু বলে ডাকলে, তখন তোমার সব কষ্টের ভার আমি লাঘব করার চেষ্টা করব, আমি আমার সেবা যত্ন দিয়ে। না, আমার জীবনে প্রেম নেই, ভালোবাসা নেই, আত্মীয় নেই, পরিজন নেই, কোনো বন্ধু নেই, নেই। কেউ না থাক, আমি তো আছি বন্ধু। কি বললে? হ্যাঁ, আজ থেকে তুমি আমার কাছে বন্ধু হয়েই থাকবে। জীবন নাটকের নাট্যকার তুমি যখন আমার এই রক্তাক্ত ক্ষতবিক্ষত হৃদয়ে সান্ত্বনার প্রলেপ দিতে একজন বন্ধুকে পাঠিয়ে দিয়েছো, তাই আজ থেকে ওর বন্ধুত্ব আমি স্বীকার করলাম। বন্ধু, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি
এসো তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। কি খবর গো? জানো আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? মানে 5,000 টাকা। 5,000 টাকা? এবার থেকে আমি শ্যামলের সমস্ত বিয়ের পণা যৌতুকগুলো একটা একটা করে শোধ করে দেবো। তারপর নিধিরাম নস্করের সমস্ত টাকাগুলো কিছু কিছু করে শোধ করে দিয়ে আমাদের বন্ধকি দলিলটা আমি ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু কোন অফিসে কিসের কাজ করতে হবে তোমাকে? অফিসে নয় গো, অফিসে নয়, আমি একটা বাড়িতে চাকরি নিয়েছি জানো। দিনের বেলায় রান্নার কাজ, রান্নার কাজ? রাত্রে পাহারাদার। কিন্তু এই বয়সে এত পরিশ্রম কি শরীর সইতে পারবে? তাছাড়া অন্যের বাড়িতে তুমি রাঁধুনির কাজ করতে পারবে? না না, কেন পারবো না, কেন পারবো না? তুমি হয়তো জানো না, ছোটবেলায় মা বাবা মারা যাবার পরে শ্যামলী আর সন্দীপকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াতাম। আজ তেমনি কাজের প্রথম দিনে ওই বাড়ির মেম সাহেবকে বাঙালি খাবার খাইয়ে আমি একদম খুশি করে দিয়েছি, একদম খুশি করে দিয়েছি আমি। চুপ করো, চুপ করো তুমি। অমন করে মিথ্যে হাসির আড়ালে আর তুমি কান্নাটাকে আড়াল করে রেখো না। যাকে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিইনি, সে কিনা অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করবে? এটাই যদি আমাদের বিধির লিখন হয়, তাহলে তুমি কেন? আমিও চাকরানি সেজে টাকা রোজগার করব, তবু তোমাকে আমি অন্যের বাড়িতে চাকরে কাজ করতে দেব না, কিছুতেই না। না না, অন্যের বাড়ি কেন বলছো? অন্যের বাড়ি কেন বলছো? নিজের বাড়ি মনে করি তো এই বাড়িতে আমি চাকরিটা নিয়েছি। আমি যেমন আমার ভাই বোনটাকে নিজের হাতে খাইয়ে দিতাম, তেমনি আজ সন্দীপ আর তার বউকে আমি নিজের হাতে। তার মানে তুমি তুমি কি বলছো তুমি? আমি সত্যি কথাটা তোমার কাছে গোপন রাখতে পারলাম না গো, গোপন রাখতে পারলাম না। আমি সন্দীপের বাড়িতে চাকরি নিয়েছি জানো। প্রথম কাজটা নিতে আমার খুব সংকোচ হচ্ছিল, পরে যখন জানতে পারলাম এটা আমার সন্দীপের বাড়ি, তখন এতটুকু আমার সংকোচ হয়নি, এতটুকু সংকোচ। তোমার হয়তো সংকোচ হয়নি, কিন্তু সন্দীপের কি সংকোচ হয়নি তার দাদাকে দিয়ে তার বাড়িতে রাঁধুনির কাজ করাতে? না না, কেন সংকোচ করবে? এজেন্সির দেওয়া পোশাকটা আমার গায়ে ছিল তো, তারপর ভাষাটাকে আমি অন্যরকম করে নিয়েছিলাম, সেই জন্য সে আমাকে চিনতে পারেনি। তাছাড়া দিনের বেলায় কোনোদিনও সে বাড়িতে থাকে না। অধিক রাত্রে সে যখন বাড়ি ফেরে মদ খেয়ে এতটা বেহুশ হয়ে থাকে যে তার কোনো হুঁশই থাকে না। সন্দীপ মদ খায়, আর ওকে মদ খেতে দেখে দাদা হয়ে তুমি চুপ করে থাকতে পারলে? ওকে তুমি শাসন করতে পারলে না? কেমন করে শাসন করব? আমি সে ও বাড়ির রাঁধুনি, একজন রাঁধুনি কি পারে তার মনিবকে শাসন করতে? পারে না গো, কোনোদিনও পারে না, কোনোদিনও পারে না। সন্দীপ তার বিলেতে বউকে নিয়ে অনেক সুখে আছে, তাই না? অনেক সুখে, অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি করেছে জানো। আমি একটা স্বপ্ন দেখতাম, সন্দীপ বিলেত থেকে ডাক্তারি পাস করে ফিরে এসে যখন 2 হাত করে রোজগার করবে, তখন আমি একটা স্বপ্নের রাজপ্রাসাদ বানাবো। কিছুক্ষণের জন্য হলেও সে স্বপ্নের রাজপ্রাসাদে আমি স্বপ্নের রাজারানী হয়ে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলবো, এত খুশি, এত হাসি, স্বপ্নের রঙিন রাশি রাশি, রাম রাম রঙে রাঙায় জীবন ধন্য, তোমারে দান দিয়েছি যখন, এত খুশি, এত হাসি নিও না কেড়ে। ওগো তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। ঈশ্বর আমার কথা শুনেছেন বড় বউ, ঈশ্বর আমার কথা শুনেছেন। সে আমায় স্বপ্ন দিয়ে সন্দীপকে একটা স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। নাইবা আমি সেই রাজপ্রাসাদের রাজা হয়ে রাজসুখ ভোগ করতে পারলাম। আমি তো রাঁধুনি হয়ে সেই রাজপ্রাসাদের এক কোণে একটু মাথা গুঁজে ঠাঁই পেয়েছি। এতে আমি খুশি বড় বউ, এতে আমি খুশি, আমি খুশি। আমি কিন্তু একটু খুশি নই গো। খুশি হবো কেমন করে? আমি যে তাকে সন্তানের মতো ভালোবেসেছিলাম। তুমি বলো না, তুমি বলো না গো, বলো। মা কি কখনো সন্তানকে ছেড়ে থাকতে পারে? পারে না, কখনো পারে না গো, পারে না। আজ আমি কি চেয়েছিলাম, কি পেলাম? তুমি শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। না বউ না, তুমি আর আমার কাছে এতো না। তুমি আমার কাছে এতে তো জানতে পারলে দাদা আমায় খুব মারবে। এই তো সেদিন তুমি আমার কাছে এতে তো জানতে পেলে দাদা আমায় কি মারতাই না মারলো। পিঠে এখনো দাগ বসে আছে, দেখো না, দেখো দেখো। ভগবান, মানুষ এমন নিষ্ঠুর হয়? এইভাবে তোমায় মেরেছে? সবই তোমার দাদার জন্য। তোমার দাদা আমাদের বিয়ের যৌতুক দেয়নি বলেই আমার দাদা তোমাকে আর আমাকে একসাথে থাকতে দেয়নি। কবে তোমার দাদা বিয়ের যৌতুক দেবে গো? দেবে না। দেবে না? না, কারণ পণ যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, আর সেই অপরাধ আমি আমার দাদাকে করতে দেবো না। তাহলে কোনোদিনও বুঝি আমাদের একসাথে থাকা হবে না? কে বলেছে একসাথে থাকা হবে না? এখন থেকে সব সময় আমরা একসাথেই থাকবো। না 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 না, আমি তোমার কাছে থাকবো না। কেন? তোমার কাছে থাকলে দাদা আমার মেলে থেত করে কেউ দেবে। মারবে না। দাঁড়াও। আর কতকাল এভাবে পড়ে পড়ে মার খাবে? প্রতিবাদ করতে পারো নি? ছবল মারতে না পারো, অন্তত ফোঁস করতে তো পারো। কেমন করে পালবো বউ? আমি যে শক্তিহীন দুর্বল, আমার হাত দুটো যে থল থল করে কাঁপে, আমি যে থোদা হয়ে দাঁড়াতে পারি না গো বউ। পারবে কেমন করে? তোমার ওই শয়তান দাদা যে তোমাকে বিষাক্ত মাদক খাইয়ে তোমার শরীর ও মনটাকে
পঙ্গু করে দিয়েছে। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি গো, বৃন্দাবন দা আমার সবকিছু বলেছে। কখন কোন খাবারের সাথে তোমার দাদা বিষ মিশিয়ে দেয় সেটা বৃন্দাবন দাও ধরতে পারেননি। আর শোনো, এখন থেকে আমার দেওয়া খাওয়ার ছাড়া কারো খাওয়ার তুমি মুখে তুলবে না, কেমন? কিন্তু দাদা যদি আমায় মালে? প্রতিবাদ করবে, ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে কেড়ে নিতে হবে হাতের চাবুক। আমি কি পালবো বউ? পারতে তোমাকে হবে। মনের শক্তির চেয়ে আগে তোমাকে শরীরের শক্তি সঞ্চয় করতে হবে। শরীরের শক্তি? আচ্ছা, আমি তো তোমার বউ, আমায় তুমি বড্ড ভালোবাসো তাই না গো? আমি তোমাকে এতখানি ভালোবাসি। কিন্তু কেউ যদি কোনোদিন আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, তখন তুমি কি করবে? বসে বসে শুধু কাঁদবে? না 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 না, তা কেন? আমি সেই শয়তানটাকে আঁচলে কামলে একেবারে ঢেট করে দেবো। এই মানসিক শক্তিটা আমি তোমার মধ্যে দেখতে চাই। মনের শক্তি না বাড়ালে কখনো শরীরের শক্তি দিয়ে প্রয়োগ করা যায় না। আমি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে সেই শক্তি এনে দেব। কিন্তু কেমন করে বউ? আমার ভালোবাসা দিয়ে। আমার ভালোবাসার কাছে পৃথিবী কোনো অশুভ শক্তি কোনোদিন জিততে পারেনি, আজও জিততে পারবে না। তাই বলছি, এসো, সবার আগে আমরা আমাদের ভালোবাসা তোকে আমি 1000বার বলেছি, আমি না বলা পর্যন্ত তুই মেয়েটার কাছে যাবি না। আমি আলবুয়ের কাছে বললে না দাদা, তুমি বলো না। আমি আলবুয়ের কাছে আসবো না। বললে না আসবো না। খবরদার, আমার চোখের সামনে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতে পারেন? স্বামী কি হাবা গোবা পাগলাটাকে মানুষ বলে মনে হয় না? তুমি তাকে স্বামী হিসেবে মানতে না, পারছো? মানে কি আছে? ঈশ্বর যখন আমাদের দুজনকে একই সুতোয় বেঁধে দিচ্ছেন, তখন উনি আমার ইহকাল পরকালের দেবতা, এবং এখন থেকে সবসময় উনি আমার কাছে থাকবেন। আরে বাবা, আরে বলছি, বেরো। আমি আর তোমার কাছে থাকবো না। তোমার কাছে থাকলে দাদা চাবুক মেলে মেলে আমায় ছেড়ে আমি তো দাদা, আমি আলবুয়ের কাছে আসবো না। এবার তুমি প্রতিবাদ করবে। বলে প্রতিবাদ? আরে একটা কেঁচোকে খুঁচিয়ে কখনো সাপ বানানো যায় না শ্যামলে। যাকে আপনি কেঁচো ভাবছেন, সে কিন্তু একটা ঘুমন্ত কাল কেউটে। সময় আসছে ওই কাল কেউটের ছবল খাওয়ার জন্য। আপনি তৈরি থাকুন। আরে ও যদি কাল কেউটে হয়, আরে তুমিও জেনে রাখো, আমিও ওঝা। ওর ছবল মারার আগে ওর বিস্তার আমি ভেঙে দেব। হ্যাঁ, ভালো কথা। আমি শুনলাম তোমার দাদা রেখে এসেছিল এই পঞ্চৌতুকের বিনিময়ে তার পুরোপুরি বাড়িটা আমার নামে লিখে দিতে। শুনলাম তুমি দেখি তা হতে দাওনি। বলে কেন দাওনি? ওই বাড়িটা লিখে দিলে যে আমার দাদা বৌদি মাথা গোঁজার ঠাঁই পাবে না। আমি চাই না আমাকে সুখী করতে গিয়ে আমার দাদা বৌদি পথে বসে। তোমার দাদা বৌদির পথে বসাটা তোমার চাওয়া আর না চাওয়ার পর নির্ভর করবে না শ্যামলে। আমি চাইলে তোমার দাদাকে আজ আমি পথে নামিয়ে দিতে পারি। ভয় নেই শ্যামলি, এখনই আমি তা করবো না। অবশ্য তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি প্রস্তাব? মানে সত্যি সত্যি তুমি যদি আমার মানুষের রূপটা দেখতে চাও, তাহলে তুমি আমার মন মতো হয়ে যাও। মানে ওই ওপরে ভাসুর ঠাকুর আর ভেতরে ওই আপনি মানুষ না জানোয়ার। তোমার হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে এমন তুমি অর্থ পাবো না। ওরে ছেড়ে দিলে এমন তুমি অর্থ পাবো না। না না, ছেড়ে দেব না। কি করছেন বড় বাবু? কি করছেন? ছেড়ে দিন বৌমনিকে, ছেড়ে দিন। বড় বাবু তো বৌমনি হচ্ছে ঘরের কুললক্ষ্মী। কুললক্ষ্মীকে অসম্মান করলে এই সংসারটা ছারকার হয়ে যাবে না গো। সেই মহা পাপে তুমিও একদিন শেষ হয়ে যাবে। আমার জ্ঞান দিবি না রে। তুই কি ভেবেছিস আমাদের দু ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছিস বলে তোর অন্যায় আবদার সব মেনে নেব? আরে না রে না, আমি তোর মনে প্রেম মনে। ভাই আমার কথার আবার ধরে তোর মুখটা চিরদিনের মতো বন্ধ করে দেব। তাই দিন বাবু, তাই দিন। আমার মুখটাকে বন্ধ করে বোবা করে দিন, চোখ দুটোকে গেলে অন্ধ করে দিন, তাও আমি সহ্য করতে পারবো। কিন্তু তোমার অধঃপতন আমি কিছুতেই সহ্য করতে পারবো না বাবু, কিছুতেই না।
শোন রে বুড়ো, তোর কথায় আজ আমি নিজেকে সামলে নিলাম রে, কিন্তু একটা কথা মনে রাখিস বৃন্দাবন, যে উদ্দেশ্য নিয়ে এই মেয়েটাকে এ বাড়ির বউ বানিয়ে আনা হয়েছে, সেই উদ্দেশ্যটা সফল করার দায়িত্ব আমি তোর উপর ছেড়ে দিলাম। তা না হলে তোর পরিণতি হবে ভীষণ আরে আমি হলাম নিধিরাম নস্কর, আমার বাইরে মানুষের মতো হলেও এই ভেতরটা কি উদ্দেশ্যে আমাকে এই বাড়িতে আনা হয়েছে বৃন্দাবন? ওই শয়তানটা কি চায়? তোমাদের সর্বনাশ। হ্যাঁ বৌমণি, কর্তাবাবুর করে যাও উইল অনুযায়ী তুমি এবারের অর্ধেক সম্পত্তির মালকিন, আর বড়বাবু চায় তোমার কাছ থেকে সম্পত্তিটা ছিনিয়ে নিতে। আর সেই জন্যই তো বড়বাবু একটা উইল তৈরি করেছে, আর সেই উইলে লেখা রয়েছে তুমি তোমার ভাগের সমস্ত সম্পত্তি স্বেচ্ছায় বড়বাবুকে দান করে দিচ্ছ। আর সেই উইলে সই করিয়ে নেওয়ার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। তুমি কি চাও ওই উইলে আমি সই করি? না না বৌমনি না, ওই উইলে যদি তুমি একবার সই করেছো তাহলে বড়বাবু ছোটবাবুকে তো খুন করে ফেলবে, শেষ পর্যন্ত তোমাকেও। না, আমি কেমন করে নিজের রক্ষা করব? আমার স্বামীকে আমি কেমন করে রক্ষা করব? ওদিকে শয়তানটা ঋণের জালে জড়িয়ে আমার দাদাকে সর্বশান্ত করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কেমন করে কাকে বাঁচাই? আমি যে বড্ড অসহায়। তবুও তো তোমাকে বাড়ির খান্ডারি হতে হবে বৌমনি। এ বাড়ির সবাইকে বাঁচাবার রাস্তা তোমাকেই তো খুঁজে বার করতে হবে। আমি কেমন করে পারবো বৃন্দাবন? আমি যে দুর্বল এক অভাগিনী নারী। কে বলেছে নারী দুর্বল ভাগা? নারীর মধ্যেই তো লুকিয়ে আছে মা, মহামায়ার আত্মা শক্তি। আর সেই নারীরাই তো যুগে যুগে দানবদের হত্যা করে এইসব অসহায় মানুষদের রক্ষা করেছে। জাগো জাগো মা, তুমি জাগো। তোমার দু চোখ দিয়ে ঠিক রে পড়ুক প্রতিবাদের আগুন, তোমার কণ্ঠ দিয়ে গর্জে উঠুক প্রলয় হুঙ্কার। তোমার মহাশক্তির মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে এ যুগের দৈত্য দানবের দল। জাগো জাগো মা, তুমি জাগো। জাগো দুর্গা, জাগো দশধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, জাগো তুমি আপনি কি কইতাছেন গো ম্যাম স্যার, কি কইতাছেন? আমি হলাম গায়ের মানুষ, আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? তবে হ্যাঁ, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আপরুচি খানার পরুচি পড়না। নিজের পছন্দ মতো খাওয়া খাইতে হয়, আর পরের পছন্দ মতো পোশাক পরতে হয়, তাই নাকি? আচ্ছা আচ্ছা ম্যাম সাহেব, আপনি আমাদের দেশের মা দুর্গারে দেখেছেন? মা লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রীরে দেখেছেন? হ্যাঁ দেখে আছে। হ্যাঁ দেখেছেন। বহুত সুন্দর। উহাদেরকে দেখলে আমার তো রেসপেক্ট করতে দিল চায়, হাত জড়ো করিয়া প্রণাম করতে ভিডিল লাগে। আলবাত করবে ম্যাম সাহেব। অঙ্গের সুরুচি সম্পন্ন পোশাক, মুখে মমতাময়ীর হাসিটা দেখলে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসবো। মা বইলার ডাইকে একটা প্রণাম করতে ইচ্ছা করবে। ঠিক বলে আছো। আচ্ছা ম্যাম সাহেব, দেবীর পরনে যদি আপনার মতো পোশাক থাকে, তাহলে কি দেবীকে মা বইলার ডাইকা প্রণাম করতে ইচ্ছা করবে? না তো। আপনি তো এক বাঙালি পরিবারের গৃহবধূ আছেন, আপনার তো স্বামী আছে, দুদিন পর আপনার সন্তান হইব। সে সন্তান যখন বড় হইয়া আপনাকে এই পোশাকে দেখবে, তখন মা বইলার ডাইকা আপনার বুকে ঝাঁপাইয়া পড়বো না। ম্যাম সাহেব বইলার ডাইকা আপনার কাছ থেকে অনেক দূরে চলে আসে। আমি চাই আমার বেবি আমার বুকে আসিয়া ঝাঁপিয়া পড়ো। বুকে স্নেহের ভান্ডার না থাকলে সন্তান কখনো বুকে ঝাঁপাইয়া পড়ে না গো ম্যাম সাহেব, ঝাঁপাইয়া পড়ে না। স্নেহের ভান্ডার? আর স্নেহের ভান্ডার, আর সেটা হলো গিয়া আপনার পরনে থাকবে একটা আট পরে রঙিন শাড়ি, মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, দুহাতে শাখা, পোলা, লোহা, আর আলতারাঙ্গা পায়ের ছাপটা দেখলে শ্রদ্ধায় আমারও মাথাটা নত হয়ে আসবো। মা বইলে ডাইকে একটা প্রণাম করতে ইচ্ছা করে। না ম্যাম সাহেব, ম্যাম সাহেব নয় দাদা, ম্যাম সাহেব নয়। আজ হইতে তুমি আমাকে বৌদি মনি বলিয়া ডাকিবে। বৌদিমণি? হ্যাঁ, আমি শাড়ি পরিবে, শাখা সিঁদুর পরিয়া আমি বাঙালি
দেবে। দাদা দাদা তুমি আমাকে বাঙালি বধূ সাজিয়ে দাও না। দিব দিব ম্যাম সাহেব দিব। আজ আমি নিজের হাতে আপনাকে বাঙালি বধূ সাজাইয়া দিব, আপনি চলেন। আচ্ছা এই জন্য তো আমি অনেকদিন আগে ওইগুলো কিনে আনে আছি। কোথায় কোথায় ওগুলো? ওই সে রান্নাঘরের এক কোণে কাপড়ে থলেতে যত্ন করে রাখা দিয়ে আছে। আপনি চলেন আমার সাথে। ওগুলো আমি এখনই পরবে। আচ্ছা। শাড়ি শাকা শুরু করিয়া বাঙালি বধূ সাজিয়া আজ আমি সন্দীপকে সারপ্রাইজ দিবে। চলেন। সারপ্রাইজ। চলেন বৌদিমণি, আমি নিজের হাতে আপনার কাজ সাজাইয়া দিব, নিজের হাতে। পেরেছি, আচ্ছা আমি পেরেছি। পাশ্চাত্য শিক্ষার অন্ধকারময় ওই মেয়েটার জীবনটাতে একটা বাঙালিয়ানা সুপ্রতিষ্ঠিত প্রদীপ জ্বালিয়ে দিতে পেরেছি। সেই প্রদীপের আলোর শিখায় ওই মেয়েটার মনটা যখন একটু একটু করে আলোকিত হয়ে উঠবে, তখন সেই আলোর স্পর্শে আমার সন্দীপের মনটাও আলোকিত হয়ে ওর জীবন থেকে সমস্ত অন্ধকার দূরে চলে যাবে। সমস্ত না না না, আমি জীবনে কি চেয়েছিলাম, আজ আমি জীবনে কি পেলাম? আমার জীবনটা আজ শুধু আধারে ভরে গেল। আমার জীবনটা আজ শুধু আধারে ভরে গেল। জীবন আমার আধারে ভরা, জানিব জীবন আমার আধারে ভরা, জানিব অচল কার মতো সমাজে, অচল কার মতো সমাজে এই জীবন আমার আধারে ভরা, জানিব সন্দীপ। তুই কিনা আমার নাম ধরে রাখিস, যদি আমার মুখটা আমার ভুল হয়ে গেছে সব, এত বড় ভুল আর কখনো হইব না। কি জন্য নাম তোমার? আমি তোমায় কি বলে রাখবো? দাদা এবারে আমি তোমায় ভোলা বলে ডাকবো। যেহেতু বলে তুমি আমার জন্য আরেক প্যাক ফরেন লিখা নিয়ে এসো, যাও। হে ভগবান, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের মুখে আমি কেমন করে ফরেন লিখা তুলে দেবো? কেমন হলো যাচ্ছ না কেন? যাও। আমি কইতাছিলাম কি সাবে অবেলায় কি মদ খাওয়াটা ঠিক হইব? আমি বরং আপনার জন্য এক গ্লাস লেবু শরবত করে আনতাম। এমন ভাবে কথা বলছো যেন তুমি আমার বড় দাদা। দাদাই তো রে হতভাগা, দাদাই তো চোখ থেকে অহংকারে চশমাটা খুলে দেখ, তাহলে তুই আমাকে ঠিক চিনতে পারবি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাবে না চাকরিটা খাবে? না যাইতাছি, যাইতাছি সব যাইতাছি। আমি আপনার জন্য মদ আনতাছি, আমি যাইতাছি। আজব পাবলিক তো, কখনো কখনো আমি ভালো করে ওর মুখের দিকে তাকিয়ে দেখিনি, অথচ কেন যেন মনে হয় ও আমার কত চেনা, কত আপন, কত কাছে, কত কাছে। কেন মনে হয়, কেন মনে হয়, কেন আমার মাথার ভিতরে কিলবিল কিলবিল করে চড়ে বেড়ায় সেই অসংখ্য স্মৃতিগুলো? কেন মনে হয়, কেন? মাইদা ভাই নার্সিং হোম থেকে ফেরার পরে লুসি তো আমার সামনে এগিয়ে আসে। লুসি কি জানে না, ওর হাসি মুখখানা না দেখলে আমি নতুন করে এনার্জি ফিরে পাই না। তবে লুসি কেন এখনো আমার সামনে আসছে না? কোথায় গেছে লুসি? লুসি লুসি যশোমতি মায়া সে নন্দলালা রাধা क्यों गोरी मैं क्यों का। তো লুসির গলা বলে মনে হচ্ছে। ওয়েস্টার্ন মিউজিক ছেড়ে লুসির এসব গান গাইছে কেন? কেন গাইছে লুসি? কেন কেন কেন? যশোমতি মাইয়া সে বলে নন্দলালা রাধা কি
ছেড়ে এসব গান গাইছো কেন? কেন তুমি ভূতের মতো সেজেছ? ভূতের মতো নয় গো, আমি তো বাংলার বধূ সাজে আছি। কি বললে? বাংলার বধূ? হ্যাঁ, এই দেখো আমি শাড়ি পরেছি, শাখা সিঁদুর পরেছি, মাথায় ঘোমটা বেঁধে আছে। তুমি কি জানো আজ তুমি কত বড় ডক্টরের ওয়াইফ? তুমি যদি এইভাবে গাইয়া ভূতের মতো সেজে থাকো আমার প্রেস্টিজ থাকবে? প্রেস্টিজ? আচ্ছা সেনেট, তুমি তোমার মাদার, আমি তোমার মাকে রেখে আছো। দেখেছি তো, দেখেছি তো। সে কেমন শাড়ি শাখা সিঁদুর পরিতো নাকি নাইটি টপ জিন্স পরিতো? সে যদি আজ শাড়ি শাখা সিঁদুর পরিয়া তোমার সামনে আসে দাঁড়াইতো, তাহলে কি তাহাকে মা বলে রাখলে তোমার প্রেস্টিজ লস হয়ে যাইতো? তোর এত দূর সাহস, তুই আবার কুলবধূর গায়ে হাত তুলিস? তোকে আজ আমি কি করলাম? আমি কি করলাম? আমি ভুলে গেলাম যে আমি এবারে রাঁধুনি। কি করলাম আমি? তুই আজ আমার গায়ে হাত তুলেছিস, আজ তোকে মারতে মারতে আমি তোকে বাড়ির বাইরে বের করে দেবো। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বেরিয়ে যাবে। কি তুমি আমার সংসার ভাঙতে আমার বাড়িতে রাঁধুনির বেশে ঢুকেছ? ওই রাস্কেলটাকে আমি আবার চিনবো না লুসি? তুমি জানো না লুসি, তুমি জানো না ও আমার সরলতার সুযোগ নিয়ে ও যে আমার জীবন থেকে অনেক কিছু চুরি করে নিয়েছে। লুসি ওরা আমার বাড়ির পুরনো চাকর। চিনেছে গো বাবু, আমাকে ঠিক চিনতে পেরেছে, ঠিক চিনতে পেরেছে আমাকে। সুখের দিনে সুপ্রতিষ্ঠিত ভাই যেমন তার বড় দাদাকে চিনতে পারে না, ধনবান পুত্র যেমন তার অসহায় পিতাকে চিনতে চায় না, আমার বড় লোক মনিব তার বাড়ির পুরনো চাকরটাকে ঠিক চিনে ফেলেছে গো, ঠিক চিনে ফেলেছে, ঠিক চিনে ফেলেছে। ও চুরি করেনি লুসি, ও সুযোগ পেলেই আবার চুরি করবে। তাই ওর রাস্কেলটাকে মারতে মারতে আমি ওকে বাড়ির বাইরে বের করে দেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা রাস্কেল, বেরিয়ে যাবে। না বাবু, না না, আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবু, বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। এই চাকরিটা আমার ভীষণ দরকার, বাড়িতে আমার অসুস্থ স্ত্রী, এই চাকরিটা চলে গেলে আমি তার চিকিৎসা করাতে পারবো না। দয়া করেন বাবু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনার পায়ে ধরে অনুরোধ। খবরদার, তুমি আমার পায়ে হাত দেবে না। আর কত ক্ষতি চাও তুমি আমার? তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার হাত দুটো দিয়ে আমার পা দুটো স্পর্শ করলে আমার পা দুটো পঙ্গু হয়ে যেতে পারে? এটাও কি তুমি চাও? না রে ভাই, না, আমি তা চাই না, আমি কখনো চাই না রে ভাই, কখনো চাই না। বড্ড অহংকার তোমার, তাই না? নিজের আসল পরিচয়টা নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াতে পারলে না। শেষে কিনারা তুমি চাকরের পরিচয় নিয়ে তুমি আবার আমাকে নতুন করে ঠকিয়ে দিলে। নো, আর আমি তোমাকে ঠকাতে দেবো না লুসি। লুসি, তুমি ওকে এ মাসের ডবল প্রেম দে। চলে যেতে ভালো লাগে। আমার কথা শোনো, তারা ভালো মানুষ আছে, কোনো কথা চুরি করে না। করেছি গো মেম সাহেব, আমি চুরি করেছি, আমি চোর আছি, আমি চোর। তুমি কে চুরি করে আছো? একটুখানি সময়, অনেকখানি বিশ্বাস আর বুক ভরা দীর্ঘশ্বাস, তাই তো চুরির অপবাদ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না এই বাড়িতে, কোনোদিনও আসবো না। তোমার পেমেন্টটা থাক মেম সাহেব, একদিন বাবুর বাড়িতে পুরনো চাকর থাকার সময় ওর জীবন থেকে আমি অনেক কিছু চুরি করে নিয়েছি, তো তাই পেমেন্টের টাকা থেকে তার কিছুটা আমি শোধ করে দিয়ে গেলাম। ভালো থাকবে, সুখে থাকবে, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। আসি আসি আসি। আমি হারিয়ে গেছি অন্ধকারের মাঝে, হৃদয় আজ স্মৃতির দুয়ারে অতীতটাকে খোঁজে। যাযাবরে মন খোঁজে অনুক্ষণ, দেখা নেই পাই দিশা। ভ্রান্ত পথের পথিক আমি, খুঁজে ফিরি ভালোবাসা, খুঁজে ফিরি ভালোবাসা।
পারছি না মন থেকে স্মৃতি ওই শ্যামলের স্মৃতিটা আমি কিছুতেই মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? সে যে স্বপ্নের মাঝে বারবার আমার কাছে এসে বলে, সবুজদা আমি তোমার কাছে ফিরে এসেছি, সবুজদা আবার আমি তোমার কাছে ফিরে। এই আমি কি ভাবছি, সে আমাকে সেদিন অপমান করে দূর করে তার বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে, আমি কিন্তু তার কথা ভাবছি। ভাববো না, আজ থেকে শ্যামলের স্মৃতিটা আমি মন থেকে চিরতরে মুছে ফেলবো। সবুজদা, এই সবুজদা, কেমন মিষ্টি করে আমার নাম ধরে ডাকলো। কে তুমি? আমায় তুমি চিনতে পারছো না? আমি তোমার শ্যামলী। শ্যামলী তুমি এসেছো? শ্যামলী আমার কাছে তুমি ফিরে এসেছো? হ্যাঁ সবুজদা, সেদিন তোমাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম বলে আমি ভীষণ কষ্ট পেয়েছি। তাছাড়া আমার হাবাগোবা স্বামী আর জেলখানার মতো বদ্ধ সংসারের মাঝে আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি, তাই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে নেবে না? নেবো শ্যামলী, তোমাকে আমি ফিরিয়ে নেবো। তুমি যদি আমার ভালোবাসাকে মর্যাদা দাও, আমিও তোমাকে। না 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 না, তা কি করে হয়? আজ তুমি অন্যের স্ত্রী, এই অবস্থায় আমার হাত ধরলে লোকে তোমায় কলঙ্কিনী বলবে। তোমার স্বীকৃতি সিঁড়ি দিয়ে সেই কলঙ্ক তুমি ঢেকে দেবে। কিন্তু এই সমাজ, এই সংসার তোমাকে পুরোটা নষ্টা চরিত্রের অপবাদ দেবে। তোমার ভালোবাসার পারস্পরিক ছোঁয়ায় সেই অপবাদ তুমি ম্লান করে দেবে। সবুজদা, তুমি মোর হৃদয় আকাশে ঝলমলে এক আলি চাঁদ হয়ে আকাশের বুকে থাকে, বলো না সে কি মোর অপরাধ। চাঁদ বিনা আকাশ যে অন্ধকার, আকাশ যদি না থাকে চাঁদ বলো কার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমায় তুমি ক্ষমা করে দাও শ্যামলী, ভেবে তোমাকে আমি। জানি বন্ধু জানি, এবং আমি চাই এই ভুল তুমি 1000 বার করো, কারণ এই ভুলের মাঝেই যে আমি আমার ভালোবাসার ফুল ফোটাতে চাই বন্ধু। কি বললে চাপি? অসময়ে অনেকেই তো ঘোলা জলে তেষ্টা মেটাই গো বন্ধু, কেউ কেউ আবার দুধের স্বাদ ঘোলে মিটিনে। তা তুমি কি আমায় তোমার শ্যামলী ভেবে একটু ভালোবাসতে পারো না? না না না, পারি না, পারি না। আমি যে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা শ্যামলীকে উজাড় করে দিয়ে ফেলেছি, তাই তো আমার এই হৃদয়টা আজ নিঃস্ব, রিক্ত, শূন্য। তোমার ওই শূন্য হৃদয়ের মাঝে আমি আবার নতুন করে আমার ভালোবাসার বীজ বপন করব। আমার হৃদয়ের শুষ্ক মরুভূমিতে আর কখনো ভালোবাসা জন্ম নেবে না চাপি, কখনো না। মনের জোর থাকলে মরুভূমির মাঝেও ফুল ফোটানো যায় বন্ধু। আমাকে তুমি একটু সুযোগ দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমার উজাড় করা ভালোবাসা দিয়ে তোমার মন প্রাণ হৃদয় ভরিয়ে তুলবো। হায় রে মূর্খ নারী, যার মনটাই ভেঙে চৌচির হয়ে গেছে, যার প্রাণটা একটা জীবন্ত সব দেহ হয়ে এগিয়ে চলেছে মরণের পথে, তাকে তোমার ভালোবাসার অমৃত সুধা পান করিয়ে কখনোই পুনর্জন্ম দান করতে পারবে না, পারবে না। দাঁড়াও বন্ধু, তুমি কি আমায় ঘৃণা করো? বন্ধুকে কখনো বন্ধুকে ঘৃণা করতে পারে? তাহলে আমার ভালোবাসার প্রতি তোমার কিসের এত উদাসীনতা? কি নেই আমার মধ্যে যা তোমার ওই শ্যামলীর মধ্যে আছে? কেন কেন তুমি আমাকে নানা অজুহাতে দূরে সরিয়ে রাখতে চাও? কেন তুমি আমাকে ভালোবাসতে পারছো না? ভালোবাসা যে শুধু একজনকেই বাসা যায়, সে আমার শ্যামলী। আর অন্যের সঙ্গে যেটা হয় সেটা ব্যভিচার। আমি তো তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না, তাই চিরদিন তুমি আমার বন্ধু হয়েই থেকে যাবে। কিন্তু আমি যে তোমাকে অন্যভাবে পেতে চাই বন্ধু, আমি যে তোমার প্রেমে ধন্য হতে চাই। আমি আমার মনের সিংহাসনে তোমাকে আমার দেবতা রূপে কল্পনা করে মনে মনে পূজা করে এসেছি। এখন যদি তুমি আমায় গ্রহণ না করো, তাহলে আমি কি করব বলতে পারো বন্ধু? আমি এখন কি করব? বলো বলো বলো।
সরে যাও নারী, সরিয়ে নাও তোমার উন্মত্ত যৌবনের কামনার আগুন। তোমার এই নশ্বর যৌবন দিয়ে আমার মন থেকে শ্যামলীর স্মৃতি তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না। এখানে এখানে আমার শ্যামলী, এখানে আমার শ্যামলী, আমার এখানটায় শুধু শ্যামলী, শুধু শ্যামলী, শ্যামলী। মুক্তি দাও, মুক্তি দাও আমায়। আমার আর শ্যামলের মাঝখান থেকে তোমার ওই বিষাক্ত কালো ছায়াটা সরিয়ে নিয়ে যাও, হারিয়ে যাও আমার জীবন থেকে, চিরদিনের মতো তুমি হারিয়ে যাও। বন্ধু, আমাকে একা ফেলে যেও না বন্ধু, যেও না। আর ওই শ্যামলী নামটা আমার সামনে উচ্চারণ করো না। আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না বন্ধু। আরে বাস, তোর কান্নার অ্যাক্টিংটা তো দারুণ, একেবারে ফাটাফাটি। না হ্যাঁ সারা, তোর কান্না দেখে তো আমার চোখে জল এসে যাচ্ছে ভাই। আরে আমি হলপ করে বলছি চাপি, তুই যাত্রা দলে অভিনয় করলে ফার্স্ট ক্লাস নায়িকা হয়ে যাবে। তবে রে শালা, আরে শালি আমি তোকে ভালো কথা বললাম আর তুই কিনা আমায় ও শালা, তোর কান্নার অ্যাক্টিংটা তো দারুণ রে মদনা, একেবারে ফাটাফাটি। আরে আমি কান্নার অ্যাক্টিং করছি শয়তানি। আরে তুই শালি এত জোরে মারলি আমার কান পাটা জ্বালা জ্বালা করছে। আর আমার বুকের ভিতরটা যে ফালা ফালা হয়ে গেছে তা তুই জানিস? ঠেলা ফালা ফালা। তোর ওই জ্বালা হয়তো একটু পরে মিটে যাবে, কিন্তু আমার এই বুকের জ্বালা কোনোদিনও মিটবে না রে মদনা, কোনোদিনও না, কোনোদিনও না। বুঝে গেছি, বুঝে গেছি। তুই শালি পচা শামুকে পা কেটে বসে আছিস, প্রেমের গুলতি মেরে শিকারকে ঘায়েল করতে গিয়ে তুই শালি নিজেই ঘায়েল হয়ে গেছিস। আমি এখন কি করব বলতে পারিস মদনা? আরে কি আর করবি, তুই ফটাফট আমায় বিয়ে করে নে, আর আমি ফটাফট বাচ্চা পায়দা করতে থাক। আরে যত বাচ্চা পায়দা হবে তত তোর বুকের ব্যথা কমবে। আচ্ছা, ব্যথা কমবে। আরে 6 মাসের মধ্যে ডবল রিডবল, তারপরে ছক্কা করে দেব একেবারে। এ কি দেখছি, এ তা 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 তারা নাই তো জোনাকি, তার সঙ্গে আর যদি একবার এই কথা মুখে উচ্চারণ করেছিস তবে তোর চোখে সর্ষে ফুল নয়, তোর বডিতে রজনীগন্ধা ফুল ছড়িয়ে একেবারে শ্মশানে পাঠিয়ে দেবো রে শালা, একেবারে শ্মশানে। হে ঈশ্বর, এ তুমি আমায় কি রোগ দিলে ঠাকুর? যাদের দুবেলা পেট ভরে খাবার জোটে না তারা কেমন করে করবে রাজরোগের চিকিৎসা? না না, আমার এই ভয়ঙ্কর রোগের কথা আমি তার কাছে কিছুতেই বলতে পারবো না। মানুষটা যে বোনের যৌতুক মেটানোর আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে, এখন তাকে যদি বলি আমার টিবি রোগ হয়েছে তাহলে যে মানুষটা ভীষণ ভীষণ ভেঙে পড়বে। শত বাজের আঘাতেও যখন আমি ভেঙে পড়িনি তখন এত সহজে আমি ভেঙে পড়বো না গো বড় বউ, এত সহজে আমি ভেঙে পড়বো না। কি গো, আজ এত শীঘ্রই কাজ থেকে ফিরে এলে, তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ নয়, আমার মনটাই খারাপ। মন খারাপ? জানো, আমার বড় লোক মনিব তার বাড়ির রাঁধুনিটাকে চিনে ফেলেছে। সন্দীপ, সন্দীপ তোমায় চিনে ফেলেছে? সে নিশ্চয় তার বোর কাছে তোমার পরিচয় দিয়েছে। দাদা হয়ে তুমি তার বাড়িতে রাঁধুনির কাজ নিয়েছো বলে সে বোধহয় লজ্জা পেয়েছে, তাই না গো? বড় লোকদের চেয়ে লজ্জা থাকতে নেই গো বড় বউ, অর্থের মাপকাঠিতে তারা সম্পর্কের বিচার করে। তাই তো সন্দীপ তার বউয়ের কাছে আমাকে তার বাড়ির পুরনো চাকর বলে পরিচয় দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিয়েছে। পুরনো চাকর? হ্যাঁ, আরো বলেছে আমি নাকি তার জীবন থেকে অনেক কিছু চুরি করে নিয়েছি। তার কাছে ছুটে গিয়ে আমাকে বলতে ইচ্ছে করছিল, ওরে ভাই আমি তোর জীবন থেকে হিরে পান্না চুরি কোনো কিছু চুরি করিনি রে ভাই, আমার জীবনের সমস্ত সুখগুলোকে চুরি করে নিয়ে গিয়ে তোর জীবনটাকে আমি সুখের করে দিয়েছি। আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে চুরি করে নিয়ে গিয়ে তোকে একটা স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছি। তুই আমাকে সাজা দে ভাই, তুই আমাকে সাজা দে। ওগো, ওগো তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। তুমি কাশছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে যে ডাক্তারের কাছে যেতে বলেছিলাম গিয়েছিলে ডাক্তারের কাছে? না না, ও কিছু নয়, সামান্য একটু ঠান্ডা লেগেই কাশি হয়েছে গো। আমার মুখ থেকে রক্ত উঠছে। কি হয়েছে? কি হয়েছে বলো, ডাক্তার কি বলেছে? আমার মাথা দেবে, বলো ডাক্তার কি বলেছে? আমি তোমাকে কেমন করে বলবো গো, আমার যে টিবি হয়েছে। ও ভগবান! কাঁদছো কেন গো, কাঁদছো কেন? আমি মরে যাব বলে তোমার দুঃখ হচ্ছে? না না, দুঃখ করো না গো, দুঃখ করো না। দুদিন পরে মরতাম, না হয়
ওই দুদিন আগে মরবো। এখন না, আমার জীবন থাকতে আমি তোমাকে মরতে দেবো না, শেষ রক্তবিন্দু থাকতে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। প্রয়োজন হলে আমি আবার সন্দীপের কাছে যাবো, তার হাতে পায়ে ধরে তাকে অনুরোধ করে বলবো তোর বৌদিকে তুই সুস্থ করে দে ভাই, সুস্থ করে। না না না, মরে গেলেও আমি ওর কাছে যাব না। যে আমার স্বামীকে বাড়ির পুরনো চাকর বলে বিদ্রুপ করে, চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মরে গেলেও আমি তার দয়ার দান নেব না, কিছুতেই না। ঠিক বলছেন ম্যাডাম, দরদান না নয় ভালো, দরদান দেওয়া নেওয়া বড্ড খারাপ। নস্কর মশাই, আপনি তো মশাই কথা দিয়ে কথা রাখতে পারলেন না, আমি আবার কি করে কথা রাখি বলুন? শোনো সনাতন বাবু, আপনাকে আর যৌতুক টৌতুক দিতে হবে না, আপনি বরং আপনার বোনকে আমার বাড়ি থেকে ফিরে আনবেন। চলো। কিন্তু যে কোনো সময় স্যার আপনার বোনকে লাথি মেরে পথে নামে দিলে দোষ দিতে পারবেন না। আপনারা কি বলছেন গো, কি বলছেন? ও মন্দ কিছু বলেনি, আজ কিন্তু বাড়িটা দখল নিতে এসেছে। হ্যাঁ দখল, হয় আমার টাকা বেরিয়ে দেবেন, নয় বাড়ি খালি করে বেরিয়ে যাবেন। দয়া করে নস্কর মশাই, দয়া করুন, দেখুন বাড়িতে আমার অসুস্থ স্ত্রী, এই অবস্থা, একে নিয়ে কেমন করে বাড়ির বাইরে যাই বলুন তো? কোথায় যাবেন আর না যাবেন সেটা তোমার জানার দরকার নেই মশাই। মোট কথা, হয় আমার টাকা বেরিয়ে দিন, নাই বাড়িটা খালি করে দিন। নস্কর মশাই, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাকে একটা মাস সময় দিন। এই এক মাসের মধ্যে আমি যদি আপনার সমস্ত টাকা মিটিয়ে দিতে না পারি, তাহলে স্বেচ্ছায় আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। অসম্ভব। আপনি তো আমাদের আত্মীয় নস্কর মশাই, আত্ম হয়ে আত্মীয়ের প্রতি এই সহানুভূতিটুকু আপনি দেখাতে পারেন না। কি বললেন? আমি আত্মীয়? শোনো সনাতন বাবু, আমি হলাম নিধিরাম নস্কর, এসব সহানুভূতিতে আমি ধার ধরে না। এই বাবলা, ইয়েস, আর বলতে হবে না। এবার দেখুন এই বাপলা মস্তানের খেল। ওই কালো, ওই ভম্বর, তোরা কে কোথায় আছিস? ওই বৈঠক করাতে যা জিনিসপত্রগুলো আছে তাহলে মেরে ছুড়ে ফেল, আর আমি ভিতরে ঘরটা সাফ করতে চললাম। খবরদার, বাড়িতে ঢোকার একদম চেষ্টা করবেন না, এই বাড়ি আমি কিছুতেই ছাড়বো। ছাড়বে না? কেন ছাড়বো? সেদিন তো আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিলে আপনি আমার সমস্ত ঋণ মুকুব করে দেবেন, তাহলে এই বাড়িটা ছাড়বো কেন? তোর বাপ ছাড়বে না শালা। নস্কর মশাই, এই বাবলা, দলে দেখছিস কি? তোর দলবলকে ডাক, মেরে ওকে ঘর থেকে বার করে দে। বলে না, দরকার নেই স্যার, এই সনাতন সামন্তকে কাবু করতে এই বাপলা মস্তান একাই যথেষ্ট। এই সরিদার বলছি, সরবে না, সরবে না, বলছি তো সরবো না। আমি তোকে গুন্ডা বস্তান বলে তোদের কবজির জোর সব থেকে বেশি, তাই না? আমাদের মতো ভদ্রলোকদের যে কবজির জোর আছে তার সামন্ত, ওর গায়ে আর একবার হাত তোলার চেষ্টা করলে আমি তো গুলি করতে বাধ্য। না না, আপনি ওকে মারবেন না, আপনি ওকে মারবেন না। ওগো ওগো, এই তোমার বিচার বিধি, এই তোমার বিচার, এই তোমার বিচার বিধি, এই তোমার বিচার। কারো জীবন সুখে করো, কারো জীবন করো, কারো জীবন সুখে করো, কারো জীবন করো। এই তোমার বিচার বিধি, এই তোমার বিচার বলে বাবলা, অনেক দিনের আশা আমার পূরণ হলো। আরে আমি হলাম নিধিরাম নস্কর, আমি যেখানে পা রাখি প্রথমে মাটি হয় গরম, তারপর আগুন জ্বলে আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সনাতন সামন্তের সুখের সংসার। আমার কথা শোনো। না না বউ না, আমি তোমার কোনো কথা শুনবো না। চলে যাও বউ, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, নইলে দাদা তোমার থব্বনাত করে দেবে। কিন্তু আমি চলে গেলে যে তোমার দাদা তোমায় মেরে ফেলবে। আমি তো এমনিতেই মলে আছি গো বউ। দাদা আমায় নতুন কোলে কি মালবে, তুমি বরং নতুন কোলে বাঁচবে যাও। নতুন করে বাঁচবো মানে? আমি আবার কোথায় গিয়ে নতুন করে কেন? বাঁচবো? তোমার থবুজদার কাছে গিয়ে। সবুজদা? থবুজদা তোমার কে গো বউ? কেউ নয় তো। তাহলে ঘুমের মাঝেও তুমি তার নাম ধরে চিৎকার করে ওঠো কেন? একা থাকলেই কি যেন বিলবিল করে বকো আর চোখের জল ফেলো। কার জন্য কাঁদো গো বউ? তোমার থেই থবুজদার জন্য বুঝি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কেন না বউ, কেন না?
তোমাকে কত দেওয়ার জন্য আমি কথাটা বলিনি। তোমার কত দেখলে আমারও যে দুঃখ হয়, তাই তো আমার জানতে ইচ্ছে করে কেন তুমি তার জন্য চোখের জল ফেলো। সেই সবুজটা তোমার কে? সে যে আমার ভ্রান্ত মনে ক্লান্ত পথিক। সেই পথিকের সাথে পথ না চলে কেন তুমি এই পাঠানের বুকে মাথা টুকে মরতে এসেছো? পাষাণের বুকে মাথা টুকে মরতে আমি আসিনি গো, আমি এসেছি পাষাণ। হিসেবে পুজো করতে। দেবতা? যাকে কেউ মানুষ বলে গণ্য করে না, যে কুকুল এলো অধম, তাকে দেবতা থাদিয়ে থুকি হওয়া যায় না। তাই বলছি তুমি তোমার থবুজদার কাছে ফিরে যাও। আমি জানি বউ, একটা হাবা গোবা থামিকে নিয়ে কোনো মেয়ে থুকি হতে পারে না। তাই তোমায় যে থুক দেবে তুমি তার কাছে ফিরে যাও। আমি তোমাকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম গো বউ, ছুটি ছুটি। ছোট বাবু, বৌমণিকে তোমার জীবন থেকে ছুটি দিতে চাইছো কেন? ও যে তোমার স্ত্রী, জন্ম জন্মান্তরের সাথে। না না বৃন্দাবন্দা না, ও আমার সাথী নয়, ও আমার জীবনে একটা মোমবাতি। মোমবাতি? হ্যাঁ মোমবাতি। আমার জীবনে একটু খুঁতির আলো জ্বেলে দেওয়ার জন্য ও নিজে একটু একটু করে জ্বলে পুলে একেবারে থেত হয়ে যাচ্ছে। ছোট বাবু, ওর এই থেত হয়ে যা আমি আর দেখতে পাচ্ছি না গো বৃন্দাবন্দা, কিছুতেই না। কি হয়েছে গো বৌমণি? ছোট বাবু তোমাকে তার জীবন থেকে ছুটি দিতে চাইছে কেন? তবে কি ছোট বাবু মনে মনে আন্দাজ করে ফেলেছে তুমি ওকে মনে প্রাণে স্বামী বলে মেনে নিতে পারছো না? কি এমন কপাল করে জন্মেছিল ছেলেটা জানি না, জন্মাবার পর মুহূর্তে বাবা মাকে হারালো, তারপর পিশাচ দাদাটার হাতে মার খেতে খেতে যেন বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। জানো বৌমণি, একবার ছোট বাবু কাঁদতে কাঁদতে আমাকে বলতো, বৃন্দাবন্দা আর আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে একটু বিষ এনে দাও। তারপর তুমি যখন আমার ছোট বাবুর জীবনে বউ হয়ে এলে, তখন আমি ভাবলাম আর আমার ছোট বাবুকে অকালে মরতে হবে না, তার জীবনে অমৃতের আধার এসে গেছে। কিন্তু না, আজ আমি বেশ বুঝতে পেরেছি সারাটা জীবন যে বিষের জ্বালায় জর্জরিত হয়েছে, সে কোনোদিন অমৃতের পরশ পেতে পারে না, পারে না। বাহ বাহ, চমৎকার বৃন্দাবন্দা, চমৎকার। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে তুমি আমায় ভুল বুঝে নিলে, কিন্তু ওই মানুষটার বুকের যন্ত্রণা তুমি এত সহজে উপলব্ধ করতে পারলে, কিন্তু আমার বুকের ব্যথাটা তুমি এতটুকু বুঝতে চাইলে না বৃন্দাবন্দা, তুমি বুঝতে চাইলে না। তুমি আমি তোমার ছোট বাবুর জীবনে অমৃতের আধার হয়ে না এলেও তার বিশ্বাসে আমি বিষ ঢালতে আসিনি বৃন্দাবন্দা, আমি এসেছি তার সঙ্গে সংসার করতে। তবু তুমি আমাকে কথা দাও বৌমণি, যে এই সংসারটাকে বাঁচাতে বড় বাবুর অত্যাচারে অবিচারে কোন পরিস্থিতিতেই তুমি এই সংসার ছেড়ে চলে যাবে না। কথা দাও বৌমণি, তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম বৃন্দাবন্দা, আমার জীবনে যত ঝড়ঝড় আসুক না কেন, এই সংসার আর আমার স্বামীকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না, কোথাও না। ভেতরে আসবো? আমাকে আপনারা চিনবেন না, আমার নাম চাঁপি। এটা কি শ্যামলির বাড়ি? হ্যাঁ গো মেয়ে, এই তো শ্যামলি হচ্ছে এবারের বৌমণি। তা বৌমণির সঙ্গে তোমার কি দরকার গো মেয়ে? সে কথাটা আমি শুধু ওকেই বলতে চাই। গোপন কথা বুঝি? তা বেশ বেশ, তোমরা গোপন কথা বলো বৌমণি, আমি ততক্ষণে বাজারটা করে নিয়ে আসি, বাজারটা করে নিয়ে আসি। ঠিক আছে বৃন্দাবন্দা, আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না ভাই, তুমি ভুল ঠিকানায় এসে পড়োনি তো? ভুল ঠিকানা না, মানে বলছিলাম তুমি কোন শ্যামলের খোঁজে এখানে এসেছো? আমি আমার সবুজের শ্যামলির খোঁজে এসেছি। তোমার সবুজ? আমি তাকে আমার ভাবলেও সে যে তোমার কথা ভেবে ভেবে পাগল হতে বসেছে। তুমি কেমন মেয়ে গো? মানুষটা তোমাকে না পার বিরহে মদ খেয়ে খেয়ে কলিজে ফেটে মরতে চলেছে, অথচ তুমি তাকে বিমালং ভুলে গিয়ে এখানে চুটিয়ে সংসার করছো। বলি তোমার মন বলে কি কিচ্ছু নেই? তুমি ভুল করছো চাপি,
যে শ্যামলের খোঁজে তুমি এখানে এসেছো সে আমি নই। তবে সবুজের নামটা উচ্চারণ করতে তোমার গলাটা কেঁপে উঠলো কেন? বলে? সবুজের কথা শুনে তোমার চোখ দুটো চিকচিক করে উঠলো কেন? আমি তুমি এখনো সবুজকে ভালোবাসো শ্যামলী? চুপ করো, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তাড়িয়ে দিচ্ছ? কিন্তু কেন যে আমি এতটা পথ কষ্ট করে খুঁজে খুঁজে তোমার কাছে এসেছি সে কথাটা তুমি শুনবে না? শোনার কোনো প্রয়োজন মনে করিনি। তুমি এখন আসতে পারো। যাবো শ্যামলী, যাবো, নিশ্চয়ই যাবো। তবে যাওয়ার আগে তোমায় একটা অনুরোধ করছি, তুমি একটি বার আমার সঙ্গে চলো। মানুষটা যে মদ খেয়ে খেয়ে তোমার চিন্তায় শেষ হয়ে পড়ছি। কি বললে সবুজদা? দিন রাত শুধু তোমার নাম ধরে ডাকছি। তুমি একটি বার তার সামনে গিয়ে দাঁড়ালে সে হয়তো আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারে শ্যামলী। তা না হলে সে হয়তো কলেজে ফেটে না। তাকে আমি এভাবে অকালে শেষ হতে দেবো না চাপি। আমি যাবো, আমি তোমার সাথে যাবো। তাকে আমি সান্ত্বনা দিয়ে বলবো আমি তোমার কাছে ফিরে এসেছি সবুজদা, আমি তোমার কাছে ফিরে এসেছি। তবু তুমি